সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জামাতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি একসঙ্গে বিরোধী দল হওয়ার পর থেকে নিজেদের অজ্ঞতার সর্বোচ্চ প্রদর্শন করে যাচ্ছে। প্রতিদিনই তারা এমন কোনো না কোনো কিছু কর্মকাণ্ড করছে যার মধ্য দিয়ে তারা রাজনৈতিকভাবে কতটা মূর্খ এবং কতটা অজ্ঞ তার একটা বাস্তব প্রয়োগ দেখিয়ে যাচ্ছে। সেটা কিভাবে, আমি সেটা নিয়ে কথা বলবো। তার আগে জামাত এবং এনসিপির যে হুঙ্কার, সেই হুঙ্কারের সঙ্গে যে তাদের আসলে রাজনৈতিক জ্ঞানের কোনো মিল নেই, সেটাই আমরা দেখতে পাচ্ছি। জামাত প্রতিদিন বলছে আওয়ামী লীগের চেয়ে অনেক দুর্বল বিএনপি, তাদেরকে ফেলে দেওয়া অনেক সহজ হবে। জামাতের একজন নায়েবে আমির গতকালও বলেছিলেন যে আওয়ামী লীগকে ফেলতে 16 বছর লেগেছে, বিএনপিকে ফেলতে 16 দিনও লাগবে না, এরকমটাই হুঁশিয়ারি দিচ্ছেন। জামাতের যে ছাত্র সংগঠন রয়েছে, ছাত্র শিবির, তারা বলছে তারা চাইলে ছাত্রলীগের মতো করে ছাত্র দলকে বাংলাদেশ আউট করে ফেলতে পারবে এবং ছাত্র দলকে শায়েস্তা করতে পারবে এবং ছাত্র দলের রাজনীতিকে তারা পরাজিত করতে পারবে, এরকম কথাবার্তা বলছে। কিন্তু সেই জামাত ইসলামী এবং এনসিপি জোট আমরা দেখতে পাচ্ছি তারা যে সংসদে 13টি আসন পেয়েছে, নারী কোটায় 13টি আসন পেয়েছে, তার মধ্যে একটি আসন রক্ষা করতে পারেনি। এনসিপি জামাত ইসলামের নেতারা সংসদে উঠে সরকারের বিরোধিতা করছে, নানান কিছু নিয়ে কথা বলছে, খুবই স্বাভাবিক এবং বলাটা বাংলাদেশের নাগরিকদের জন্য এবং বাংলাদেশের গণতান্ত্রিক ধারায় খুবই পজিটিভ এবং খুবই প্রয়োজন। কিন্তু তারা কি সঠিকভাবে সব বলতে পারছে না। কিন্তু সব বাদ দিয়ে তারা যে নিজেদের একটি আসন, এই যে সংসদে তারা 77টি আসন পাওয়ার ফলে তাদের জোট, তারা যে 13টি নারী কোটার আসন পাইলো বা নারী এমপি পাইলো, সেগুলো তারা রক্ষা করতে পারছে না, এরকম রাজনৈতিক অজ্ঞতা তারা আমাদের সামনে নিয়ে আসছে। ঘটনাটা কি ঘটেছে একটু বলি, আপনারা অনেকেই ইতিমধ্যেই জানেন, তাও একটু রিক্যাপ করি। এই যে 77টি আসনের বিপরীতে জামাত, এনসিপি এবং যে 11 দলীয় জোট, এই 11 দলীয় জোট মিলে 13টি নারী কোটার আসন পেয়েছে, অর্থাৎ সংরক্ষিত যে আসন নারীদের জন্য সেখান থেকে 13টি পেয়েছে। এই 13টি আসনের মধ্যে এনসিপিকে 2টি দিয়েছে। তো মূলত ভেজাল লেগেছে এনসিপির এই 2টি আসন নিয়ে। একটি জামাতের পক্ষ থেকে ডাক্তার মাহমুদা মিতু, অর্থাৎ এনসিপি নেত্রী, যুগ্ম সদস্য সচিব, তাকে দেওয়া হয়েছে। আরেকটি এনসিপি যেটি পেয়েছে সেটা মনিরা শারমিনকে দিয়েছে, এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং তাদের নারী শক্তির যিনি প্রধান আর কি, তাকে দিয়েছে। তো তিনি এই নারী নেত্রী গত বছর, এখনো 1 বছর হয় নাই, 2025 সালের ডিসেম্বর মাসে তিনি সরকারি চাকরি ত্যাগ করেছিলেন, অর্থাৎ সরকারি চাকরি থেকে পদত্যাগ করেছেন। বাংলাদেশের আরপিওতে স্পষ্টত লেখা আছে, অর্থাৎ গণপ্রতিনিধিত্ব আইন, যে কোনো ব্যক্তি সরকারি চাকরি থেকে রিজাইন করে ইমিডিয়েটলি নির্বাচন করতে পারবেন না, যদি না 3 বছর পার না হয়। তিনি যে এই সরকারি চাকরি থেকে, বাংলাদেশ কৃষি ব্যাংকের এই চাকরি থেকে পদত্যাগ করেছেন, এটার এখনো 1 বছরও হয়নি। এই নারী নেত্রীকে এনসিপি মনোনয়ন দিয়েছে, সেই এনসিপির যে কয়েকজন এমপি হয়েছেন এবং জামাত জোটের যে এমপিরা রয়েছেন, এখানে বেশ কিছু অ্যাডভোকেট রয়েছে। এনসিপি জামাতের অনেক নেতার নেত্রী রয়েছেন যারা আসলে আইন প্র্যাকটিস করেন এবং সংসদীয় এই আইন আরপিও নিয়ে তাদের জানাশোনা আছে। এদের মধ্যে কি কেউ একজন তাদেরকে বলেনি যে মনিরা শারমিনের মনোনয়ন বাতিল হইতে পারে এবং মনিরা শারমিনের প্রার্থী হওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হইতে পারে? এটা জামাতও জানতো না, এনসিপিও জানতো না। জানলেও মনিরা শারমিন তাদেরকে একটা বুঝ দিয়েছেন যে তিনি এক লয়ারের সঙ্গে কথা বলেছেন এবং কথা বলে তিনি আসলে বুঝতে পেরেছেন যে এটা আসলে পসিবল, উতরে যাওয়া পসিবল। তো আমরা দেখলাম নির্বাচন কমিশন কি করলো, তার মনোনয়ন প্রথমে স্থগিত করলো, এরপরে বাতিল করলো। এখন এখানে যে এনসিপি বা জামাত যে আরেকজনকে বাড়তি দেবে বা তাকে নিয়ে একটা ধোঁয়াশা থাকতে পারে, এই জায়গায় যে তারা অল্টারনেটিভ কোনো ব্যবস্থা নেবে, কোনো ব্যবস্থাই নেই। শেষ দিকে তড়িঘড়ি করে এসে এনসিপির আরেক নেত্রী নুসরাত তাবাসসুমে মনোনয়ন জমা দিলেন এবং নির্বাচন কমিশন বলছে তিনি 19 মিনিট দেরি করেছেন। 19 মিনিট দেরি করার কারণে ওই মনোনয়নপত্রটি তারা গ্রহণ করেননি। এনসিপি অর্থাৎ জামাত জোট যে টোটাল যে 13টি মনোনয়নপত্র জমা দিয়েছে, একটি বাতিল হয়ে গেছে, এখন 12 জন। এখন একটি মনোনয়নপত্র যে বাতিল হয়ে গেছে, সেই আসনটিতে কিভাবে নির্বাচন হবে? সেটি কি জামাতকে দিয়ে দিবে বা এনসিপিকে দিয়ে দিবে বা এনসিপিকে কি অপশন দিবে যে আপনারা ওইখানে এসে আরেকজনকে ঢুকান বা আরেকজনকে মনোনয়ন দিন, বা এটা কি ফাঁকা ঘোষণা করা হবে? না, ওইটা কিছুই ঘোষণা করা হবে না। ওইটার একটা নিয়ম রয়েছে, আরপিওতে বাংলাদেশের আইন অনুযায়ী নিয়ম রয়েছে। যখন কোনো নারী আসনে, সংরক্ষিত নারী আসনে যখন
কোনো নারী নেত্রীর বা যারা প্রার্থী, যা মনোনীত প্রার্থীদের মনোনয়ন যদি বাতিল হয় সেটা আসলে ফাঁকা ঘোষণা করবে, সেখানে সেই আসনটি উন্মুক্ত করে দেওয়া হবে, সবাই সেখানে নির্বাচন করে প্রার্থী দিতে পারবে। অর্থাৎ এই আসনটি জামাত জোটের হাতছাড়া হয়ে গেছে। এখন এখানে কি ঘটবে? এখানে ঘটবে যে নির্বাচন কমিশন তফসিল দিবে এবং এখানে সব দল প্রার্থী দিবে, বিএনপিও দিবে, বিএনপি জোটের কেউ চাইলেও দিতে পারে, জামাত জোট দিতে পারে, এবং আরও যারা আছে, যারা সংসদে আসন পেয়েছে সব দল প্রার্থী দিবে। তো প্রার্থী দিলে এটা ভোটটা কে দিবে? ভোটটা এমপিরা দিবে। সংসদে 210 জনের বেশি এমপি হলো বিএনপির। তো এর অর্ধেকও যদি ভোট দেয় জামাত জিতবে না, বা জামাত যাকে প্রার্থী বাছাই করবে বা যাকে মনোনয়ন দিবে সে তো জিতবে না। অর্থাৎ আলটিমেটলি বা বলা যায় যে এই আসনটি বিএনপির পকেটে চলে গেছে। জামাতের আসন, জামাত জোটের আসন, জামাত জোটের অজ্ঞতার কারণে, জামাত জোটের রাজনীতি না বোঝার কারণে, জামাত জোটের সেভাবে আন্ডারস্ট্যান্ডিং বা তাদের লয়াররা অ্যাক্টিভলি কাজ না করার কারণে এবং তাদের এমপিদের এই আন্ডারস্ট্যান্ডিং না থাকার কারণে তাদের পাওয়া আসন, যে আসনে তারা মনোনয়ন দিবে, সেই আসনটি বিএনপির কাছে চলে যাচ্ছে। ধরলাম সংসদে একটা সমঝোতা হইল, যাক বিএনপি চিন্তা করলো জামাতের আসন জামাতকে দিয়ে দিবে। বিএনপি কি চাইলে পারবে দলের প্রার্থী, দল যাকে মনোনীত দিবে তার বিরুদ্ধে ভোট দিতে? সেই আইন এখনো নাই। অর্থাৎ বিএনপির এমপিরা দল যাকে বাছাই করবে তাকেই তাকেই ভোট দিবে। এখন বিএনপি যদি প্রার্থী না দেয়, যদি বলে যে হ্যাঁ এটা জামাতের বা জোটের তাদের এই এনসিপির আসন, আমরা এটা নিব না, এটা ওদেরকে ছেড়ে দিই, আমরা প্রার্থী দিব না, সেই ক্ষেত্রে, শুধুমাত্র সেই ক্ষেত্রে এনসিপি বা জামাত জোট এই আসনটি পাইতে পারে। কিন্তু আপনি দেখেন, যেই দলটি প্রতিনিয়ত বলে আমরা সরকার ফেলে দিব, জুলাই সনদ বাস্তবায়ন না করলে আমরা মাঠে আন্দোলন করব, আমরা দাবি আদায় করে নিব, সেই দলটি নিজেদের একটি আসন রক্ষা করতে পারছে না। এটা শুনতে আপনাদের কাছে খুবই মামুলি বিষয় মনে হইতে পারে, খুবই ছোটখাটো বিষয় মনে হইতে পারে, কিন্তু আপনি দেখেন যে একটা রাজনৈতিক দল, তার এই আন্ডারস্ট্যান্ডিং থাকবে না যে আমার এই নেত্রী কি পার পাবে কিনা, তিনি কি, এখন তো আপনার তো একটা অভিজ্ঞতা, বড় নির্বাচন করে আসার অভিজ্ঞতা রয়েছে, যেখানে আপনি 77টি আসন পেয়েছেন এবং সেখানে আপনি দেখেছেন কিভাবে আপনার প্রার্থী বাতিল হয়েছে, বিএনপির প্রার্থীদেরকে কিভাবে বাতিল করা হয়েছে ঋণ খেলাপির কারণে, তারপরে মনোনয়ন দিতে দেরি হওয়ার কারণে কার কার মনোনয়ন বাতিল হয়েছে, আপনারা তো এটা নিশ্চয়ই দেখেছেন। তাইলে সেই লার্নিং থেকে কি আপনার এই ভুল করা কখনোই উচিত ছিল? বা এই ভুলটা কখনোই জামাতের নেতাকর্মীরা বা এনসিপির নেতাকর্মীরা মেনে নিতে পারতেছে? কেউ এটা হজম করতে পারছে না। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে ব্যাপক সমালোচনা দেখছি। মানুষ বলছে এই এনসিপি এত আহাম্মক, এই জামাত ইসলামী এত আহাম্মক, এদের রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। এইরকম দায়িত্ব জ্ঞানহীন, এরকম কাণ্ড জ্ঞানহীন, যেই দলটি নিজের একটি আসন রক্ষা করতে পারে না, নিজের নারী নেত্রী তিনি তার মনোনয়ন বৈধ থাকবে কিনা তার বিরুদ্ধে কিন্তু অন্য আর কোনো অভিযোগ নেই, তার ঋণ খেলাপির অভিযোগ নেই, শুধু সরকারি চাকরি, তো এখানে এটা তো আটকেই যাবে। আপনি তো পারবেন না এই দেশে অন্যান্য, গত নির্বাচনে আমরা দেখলাম কয়েকজন ঋণ খেলাপি, কয়েকজন দ্বৈত নাগরিক ছাড়া পেয়ে গেছেন এবং তারা নির্বাচন করেছেন। কিন্তু যখনই আপনি সরকারি চাকরিজীবীকে এই পদত্যাগের 1 বছরের মধ্যে নির্বাচন করতে দিবেন, অন্যান্য আমলারা যারা কিছুদিন পর চাকরি ছাড়বেন বা কিছুদিন আগে ছেড়েছেন, তারা সরকারকে ঠিক একই জায়গায় প্রেশারাইজ করবে যে আপনি এই জায়গায় গিয়ে অমুককে সুযোগ দিয়েছেন, আমাদেরকেও দিতে হবে। পাশাপাশি একটা নির্বাচিত সরকার তো, বা একটা নির্বাচিত সরকারের নির্বাচন কমিশন তো এই সিদ্ধান্ত নিতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কিছু সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তগুলো ভিন্ন, সেগুলো নিয়ে ভিন্ন সমালোচনা আছে। ওটা ওই নির্বাচনের সবচেয়ে বড় দুর্বলতা বা সবচেয়ে বড় সমালোচনার জায়গা, যে কিছু দ্বৈত নাগরিক, কিছু ঋণ খেলাপিকে নির্বাচন করতে দেওয়া হয়েছে। কিন্তু এই সরকারের অধীনে যদি, এই সময়ে যদি একটা বাংলাদেশের মানুষ যখন একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা সরকার নির্বাচিত করেছে, তখন যদি মনিরা শারমিনের মতো, যিনি চাকরি ছেড়েছেন এখনো 1 বছরও হয়নি, তাকে যদি মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়, এটা বাংলাদেশের নির্বাচনের জন্য কলঙ্কজনক ইতিহাস হয়ে থাকতো। অর্থাৎ এটা জামাতও জানতো, এটা এনসিপিও জানতো, কিন্তু তারা আসলে কাণ্ড জ্ঞানহীনতার পরিচয় দিয়েছে একেবারে, যেই কারণে তাদের একটি আসন হাতছাড়া হয়ে গেছে। এখন আপনারাই বলুন, বিএনপির অনেক সমালোচনা আছে, কিন্তু জামাতে ইসলামী এবং এই জোটটি যেভাবে কাজ করছে একটি বিরোধী দলের একটা জায়গায়, আমরা আসলে বাংলাদেশের মানুষের গণতন্ত্র রক্ষার জন্য সবচেয়ে বেশি কাজ করে বিরোধী দল,
সেই বিরোধী দলের যদি এরকম কাণ্ডজ্ঞানহীন অবস্থা হয়, নিজের আসনটি যদি সে রক্ষা করতে না পারে এবং নিজের প্রার্থী মনোনয়ন বৈধ হবে কি হবে না যখন সে এটা বুঝতে পারবে না এবং যার কারণে সে একটি আসন হারায়, সে আসলে দেশকে গণতান্ত্রিক পথে রাখার জন্য এবং সরকার দলকে লাইনে রাখতে কতটা সমালোচনা করতে পারবে, কতটা বিরোধিতা করতে পারবে এবং কতটা আর্গুমেন্ট তৈরি করে সরকারের সঙ্গে বিতর্ক করতে পারবে, জাস্ট এটা বুঝে নেন। এখন পর্যন্ত আমি সংসদে যে বিতর্কটা দেখছি, আসলে এটা একটা ছেলে খেলার বিতর্ক চলছে। সরকারি দলকে এখন পর্যন্ত সাংবিধানিক আর্গুমেন্ট দিয়ে সেভাবে পরাজিত করতে পারেনি এই বিরোধী দল। আমি এই বিরোধী দলের কাছে খুব বেশি আশা এখন করছি না এবং তাদেরকে এই রাজনৈতিক প্রজ্ঞা অর্জন করতে হবে। এই রাজনৈতিক প্রজ্ঞা অর্জন করে তাদেরকে সরকার দলের সঙ্গে এই সংসদীয় ডিবেট, এই নৈতিক বিভিন্ন জায়গায় তাদেরকে ফাইট দিতে হবে। আইদার এই দেশের রাজনীতি বিএনপি দখলে চলে গেছে এবং বিএনপি এককভাবে এটার নিয়ন্ত্রণ নিয়ে বাংলাদেশ আরো কয়েক বছর পরিচালনা করবে, অন্যথায় জামাত ওই যে ছোট দলের যে তকমা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে কিছু আসন বেশি পেয়েছে, মানুষ বলে হচ্ছে কারচুপি করে দেওয়া হয়েছে, সেই জায়গায় থেকে যাবে। জামাত এবং এই জোটটি বড় হওয়ার আমি খুব বেশি সম্ভাবনা দেখছি না, শুধুমাত্র তাদের রাজনৈতিক অজ্ঞতার জায়গা থেকে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।